ইন্ডিয়া জোটে না থাকলে অসুবিধা হবে নাকি? আমরা ইন্ডিয়া জোটের বিরোধিতা করছি না, কিন্তু যে গরু চোর, কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপটি যেখানে চুরি হয়েছে, যে দেবত্ব সম্পত্তি যা এই সময় যারা হস্তান্তর করছে, আপনারা জানবেন যেমন সম্পত্তি হস্তান্তর যোগ্য নয়, ঠিক একই ভাবে হিন্দু সমাজের যে দেবদেবীদের নামে যে সম্পত্তি উৎসর্গ করে দেয় সেটাও হস্তান্তর যোগ্য নয়, সেটাকে এই শাসকের আমলে বিক্রি করে দিচ্ছে। এবং ওয়াকফ প্রপার্টি থেকে শুরু করে যে সমস্ত জায়গা চুরি হয়ে যাচ্ছে, যারা এক কথায় যারা জমি চোর, জমি হাঙর, তাদের সাথে আমরা একজোটে থাকতে পারি না। আমি আমাদের বার্তা দিয়ে দিয়েছি, আমরা আমাদের বার্তা দিয়ে দিয়েছি, যদি আইএসএফ কে মনে হয় INDI জোটে রাখতে, তাহলে সর্বপ্রথম এই জোট চোর, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত দলকে ওই জোট থেকে বার করতে হবে। ওই দল থাকলে আমরা ওই জোটে থাকবো না। আরে এথিক্স বলে তো কিছু আছে, আমি ভেবে পাচ্ছি না, আমি ভেবে পাচ্ছি না কাদেরকে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবে বলছে। যাদের দ্বারাই গণতন্ত্র হত্যার রক্ত যাদের হাতে লেগে আছে, সে নাকি দেশের গণতন্ত্র রক্ষা করবে। যার নামে চাকরি চুরির অভিযোগ আছে, আমি ধরে নিলাম INDI জোটে আমি নেই, তারপরে ওরা ক্ষমতা এসেছে, ধরে নিচ্ছি আসুক, বিজেপি ধ্বংস হোক, বিজেপি পরাজিত হোক, এটা আমি চাইবো। বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না, দেশের ক্ষতি করছে, এটা মাথায় রাখবেন। কেউ যদি মনে করে বিজেপি মুসলমানদের ক্ষতি করছে, শুধুমাত্র এটা ভুল হচ্ছে। বিজেপি দেশের ক্ষতি করছে, বিজেপি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে, যেটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সম্পত্তিগুলো দেশে তৈরি হয়েছিল, নতুন তৈরি করা তো দূরের কথা, ওরা বিক্রি করে দিচ্ছে। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ঐক্য যেটা ছিল সেটাকে ধ্বংস করছে বিজেপি। বিজেপি আমি চাইবো পরাজিত হোক, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ধরে নিলাম তৃণমূলের সাথে জোট করে INDI জোটে ক্ষমতা এসেছে, এখন কংগ্রেসের নেতৃত্বে তো জোটটা হচ্ছে, তো রাহুল গান্ধী মহাশয় পার্লামেন্টে গিয়েছেন আর অভিষেক বাবু পার্লামেন্টে গিয়েছে। অভিষেক বাবুর নামে কিন্তু চাকরি চুরির অভিযোগ আছে, তাই তো নাকি? শুনছি তো। তো রাহুল গান্ধী পাশে বসিয়ে পার্লামেন্টে বলতে পারবে তো ওয়েস্ট বেঙ্গলে যে চাকরিগুলো চুরি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব? বলতে পারবে? হ্যাঁ বলুন না, বলতে পারবে? আমি যদি পাশে চোরকে বসিয়ে বলি এই চোরের বিরুদ্ধে আমার লড়াই হবে, এটা হাসি খোরাক হবে না? তোরা ডিসাইড করুক কি করবে। আমরা মানুষ সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি, চোর মুক্ত সমাজ করতে এসেছি। সুতরাং চোর মুক্ত সমাজ করতে গিয়ে চোরের সাথ নেব, সেটা হতে পারে না। ভাই বক্তব্য শেষের দিকে আপনাদের কাছে অনুরোধ করব তিনটে বিষয়ে। প্রথম কথা হচ্ছে, আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আজকে আমরা যে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যে যেভাবে বুঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি, কারণটা কি? আমরা শিক্ষাই কম বলে। আমি একটা উদাহরণের জন্য বলছি, আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই, আমাদের সাথে কত ভালো আচরণ করে বলুন তো। 100 বানান ঠিক করতে ভুল থাকলেও ঠিক করে দেয়, 1000 বানান ভুল থাকলেও ঠিক করে দেয়, তাই তো ভাই? আমি লাখ কেন বললাম না বানানটা? কেন বললাম না লাখ বানানটা বলুন তো? আমরা যারা এখানে আছি সব খেটে খাওয়া মানুষ, ম্যাক্সিমাম দিন আনে দিন খাই। কেউ লেদার কমপ্লেক্সে গিয়ে কাজ করে, কেউ মাঠে গিয়ে কাজ করে, কেউ ভ্যান চালায়, কেউ ডেলিভার, কেউ চায়ের দোকান। খারাপ ভাবে নেবেন না, আমাদের লাখ লেখার সেই জায়গায় আমরা এখানে পৌঁছাতে পারছি না। আবার কেউ কৃষক, কৃষকদের গড় মাসিক আয় কত জানেন? পরিবার পিছু পশ্চিমবাংলার 7,000 টাকার নিচে। পশ্চিমবাংলা, এটাই আমার বক্তব্য। তো কেন আমার উপরে শাসকের এত রাগ জানেন? ওরা বলে তোরা বিজেপি কর, কোনো সমস্যা নেই, RSS কর, কোনো সমস্যা নেই, ISF করতে পারবি না। কারণ জানেন, যে ISF এর চেয়ারম্যান তথা বিধায়ক টু দা পয়েন্টে কথা বলে। গতকালকে একটা ডায়লগ ভালো শুনলাম, গত পরশু দিনকে আমাদের ওইদিন বলল আমাদের বিধায়ক পয়েন্টে কথা বলে আর ওদের জয়েন্টে ব্যথা করে। বাস্তব কথা বলেছে, কিন্তু বাস্তব কথা বলেছে। তো আমার প্রশ্ন এখানে, যে মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি আছে, 313 হেক্টর বিঘা জমি আছে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000 টাকার কাছাকাছি ইনকাম করে পরিবার পিছু। আর আমাদের পশ্চিমবাংলায় 88 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, আর আমাদের কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে কেন ইনকাম করবে? একথা তো আমি বিধানসভায় বলি। যে আপনারা বলেন পশ্চিমবাংলায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাহলে এত মানুষ যদি কৃষিকাজের সাথে যুক্ত
যুক্ত হয়, পশ্চিমবাংলার অর্থনীতির চাকা কৃষকদের জন্য যদি ভালোভাবে ঘোরে, তাহলে কৃষকদের মাসিক গড় আয় এত কম কেন? কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষের ট্রেনিং দিতে হবে এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ইকুইপমেন্টগুলো আছে যথাযথভাবে কৃষকদের হাতে তুলে দিতে হবে। এই অধিকারের কথা বলি আমার উপরে এত চাপ চলে আসে। যারা মৎস্যজীবী আছেন, এখানে কিছু বিল টিল আছে তো, আমি তাদেরকে বলি, বিজ্ঞানসম্মতভাবে চাষ না করার ফলে, মাছ চাষ না করার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন? আমি একটা উদাহরণের জন্য বলছি, ধরো ওই প্রসঙ্গে চলে যাব। আমরা যারা স্বাভাবিকভাবে আমরা কি মনে করি, মাছ পুকুরে 10 কিলো মাছ আছে, যদি 10 কিলো মাছ থাকলে 12 কিলো খাবার দিই, মাছ বেশি করে খাবে, তাড়াতাড়ি বেড়ে যাবে। এটা স্বাভাবিকভাবে আমরা ভাববো, আমাদের যতটুকু জ্ঞান। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যদি চাষ করে, বিজ্ঞান বলছে যে পুকুরে 10 কিলো মাছ থাকবে, 2 কিলো মাছের খাবার দাও। কিন্তু আমরা অনেকে করি না। ফলে কি হয়, 10 কিলো মাছের খাবার থাকলে আমরা 15 কিলো খাবার দিয়ে দিই। ফলে কি হয়, আমাদের 13 কিলো খাবারের দামটা নষ্ট হচ্ছে, টাকাটা আমাদের বাঁচতো। দ্বিতীয় কথা হচ্ছে, ওই বেশি খাবারের ফলে অনেক সময় পানি বিষাক্ত হয়ে যায়, পানি খারাপ হয়ে যায়, মাছও মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে আমি কেন বলি বিধানসভার মধ্যে যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করানোর ব্যবস্থা করা হোক। যদি আমার ওই মৎস্যজীবীটাকে ট্রেনিং দেওয়া হতো, সে আর 13 কিলো ওই খাবারের এক্সট্রা দাম খরচ করতো, বা একটু বলো। এরা করবে না, সেটা এরা করবে না। আর আমার বক্তব্য করতে হবে। এই জন্যই আমাদের উপর এত রাগ। যে ফিরে এসে আবার শিক্ষা অর্জন করতে হবে আমাদের সন্তানগুলোকে, অন্যথায় আমরা ক্রমশ পিছিয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ করব, মায়েরা আছেন যারা আছেন, বাপেদের তো আছেই, মায়েদেরকে বেশি করে অনুরোধ করব। বাপেরা তো সকালে উঠে কাজে চলে যায়, মায়েরা সারাক্ষণ সন্তানদেরকে লালন পালন করে। যে একবেলা যদি খেতে না পান, খাবেন না, রোজাই থাকবেন, উপোসে থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, পড়তে পাঠান। তারপরে বলবো, আপনাদের বিধায় আপনাদের ছোট ভাই আপনাদের জন্য প্রস্তুত আছে, সবসময় আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি। কিন্তু তারপরেও বলবো, পড়াশোনার জন্য অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। মায়েরা মনে থাকে জানো, অর্থের অভাবে, বাপেরা মনে রাখবেন, অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনে আমাদের কাছ থেকে আমরা ব্যবস্থা করব আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার। শুধুমাত্র এটা আইএসএফ এর জন্য তা না। আমি আপনাদের বলে রাখি, এখানে যারা আমাদের কর্মীদের বাড়ির অদূরে, ওই আজহারের বাড়ির কাছে, আজহারের বাড়ির অদূরে বোমা রেখে আজহারকে যারা ফাঁসাতে চাইছিল, তাদের জন্য এই অফারটা আছে। যদি তৃণমূলের কোন নেতা বা কর্মী সমর্থক সে তৃণমূলকে ভালোবাসতেই পারে, কিন্তু তারও যদি কোনো অর্থের অভাবে তার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদেরকে বলবো গোপনে আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আমি তুলে নেব। আমি তাকেও বলছি, এই চালতাবেড়িয়া মাদ্রাসার ভোটের আগে আমার এক কর্মীর বাড়ির গরিব মানুষের রান্না চালার ওই উনুনের মধ্যে বোম রেখে বিস্ফোরণ ঘটিয়ে আমার কর্মীকে যে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের ক্ষেত্রেও বলছি, তারও বাড়ির সন্তানের যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তার সন্তানের পড়াশোনা না বন্ধ হয়, আমার সাথে গোপনে যোগাযোগ করুন। আমার এই ভরসাটা করতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানেরও উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা আমি তুলে নেব, বা আইএসএফ তুলে নেবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাই। এটা ভালো করে জানেন যে সামান্য একটা উপনির্বাচনে আপনাদের সাগরদিঘি বিধানসভা থেকে একজন ভদ্রলোক, তিনি কংগ্রেস এবং সিপিএম এর জোটে বিজয়ী হয়েছিল, বেশিক্ষণ তাকে কিন্তু সেই দলে রাখলো না, দলের মধ্যে নিয়ে নিল। আর নওশাদ সিদ্দিকী সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে, মানুষের অধিকার নিয়ে কথা বলছে, ছাত্র যুবর অধিকার নিয়ে কথা বলছে, মা বোনের অধিকার নিয়ে কথা বলছে, মৎস্যজীবীর অধিকার নিয়ে কথা বলছে, কৃষকের অধিকার নিয়ে কথা বলছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না তার নিয়ে কথা বলছে, পুলিশে যে শূন্য পদ আছে তা সেই নিয়ে কথা বলছে। ফলে নওশাদ সিদ্দিকী যদি কিনে নেওয়া যায়, নওশাদ সিদ্দিকী যদি আমাদের দলে নিয়ে আসা যায়, তাহলে এগুলো চুপ হয়ে যাবে। তাহলে নওশাদ সিদ্দিকীকে দলে নেওয়ার জন্য কত চেষ্টা চালাচ্ছে, সব চেষ্টাকে বৃথা করেছি। আর আগামী দিনও আপনাদের ভালোবাসা, দোয়া, আশীর্বাদে আমি প্রত্যেকটা ওদের অপচেষ্টাকে আমি বৃথা করব। কোনো দল বদলের জায়গা নয়, কোনো কম্প্রোমাইজের জায়গা নয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য, সমাজ ব্যবস্থার জন্য রাজনীতির ময়দানে এসেছি, মানুষের হয়ে বলার জন্য, কৃষকের হয়ে বলার জন্য,
মৎস্যজীবীর হয়ে বলার জন্য, বাংলাবাসীর হয়ে বলার জন্য, দলিত আদিবাসীর হয়ে বলার জন্য, জলজমি জঙ্গল কেন কেড়ে নেওয়া হচ্ছে, স্বাভাবিক অধিকার ফিরিয়ে দিতে হবে এই হয়ে বলার জন্য, ফেক ST/SC সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নাও এটা বলার জন্য, এক কথাই মানুষের জন্য বলার জন্য, রাষ্ট্রবাসী রাজ্যের জন্য বলার জন্য, সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য যে কথা বলে যাচ্ছি, এর ফলে আমাকে প্রতিহিংসাবশত আমাকে জেল খাটিয়েছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, একবার নয় আমি 100 বার জেলে যেতে প্রস্তুত আছি। যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দানে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, প্রয়োজন আমি 100 বার জেলে যাব। আমার সাথে তো অনেকে জেলে ছিল, ডক্টর TK মন্ডল উঠে দাঁড়াও, এই একজন ছিল 52 দিন জেলে ছিল। মাস্টার তুমি একবার সামনে আসো, তুমি আসো। আমাদের আসমা ভাবি, আসমা খাতুন, এখন উনি আপনাদের আশীর্বাদ দোয়াতে পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে, ট্রেনিং এ গিয়েছে। এনার স্ত্রীও কতদিন ছিল, প্রায় 60 দিন মতো জেলে ছিল। তো আমাদের আরো আছে ভাই, আমার সহযোদ্ধা, তুমি উঠে দাঁড়াও একবার, এই সহযোদ্ধাও জেলে ছিল। অপরাধটা কি ছিল, যে ক্যান্ডিডেট দিয়েছেন এনার ভাই, এনাকে আটকাতে হবে। আমার এক ভাইয়ের পা হারিয়েছে। সুতরাং যারা আমাদের জন্য, যারা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য এত কিছু খাওয়াতে পারলো, ক্যানিং পূর্বে কি নির্মম অত্যাচার চলেছে ভোট পরে, এখানে কি অত্যাচার চলেছে বিধানসভা ভোটের পরে, আমরা ভুলে যাইনি। সুতরাং যাদের দ্বারাই গণতন্ত্র হত্যা হয়েছে, যাদের দ্বারা আমার ভাইয়ের রক্ত গিয়েছে, গণনার দিনে আমার একাধিক ভাইকে খুন করেছে, 15 তারিখে আমার এক ভাইকে গুলি করে মেরেছে, অনেক ভাই এখনো শরীরে গুলি লেগে আছে, যারা আমার ভাইয়ের উপরে অত্যাচার করলো, তাদের সাথে এক টেবিলে বসে নওশাদ সিদ্দিকী আইএসএফ চা খেতে পারে না। এতে কি অসুবিধা হবে নাকি আপনাদের? ইন্ডিয়া জোটে না থাকলে একটু হাত তুলে দেখান তো।